ফেনীতে বারবার মাটির বাঁধ ভেঙে ঢুকছে পানি, মেরামতে কোটি কোটি টাকা অপচয়। তলিয়ে সিলেট সুনামগঞ্জের নিম্নাঞ্চল, উখিয়ায় পাহাড় ধসে দুজনের মৃত্যু। বেরিয়ে আসছে সাদিক অ্যাগ্রোর সিন্ডিকেটের খবর। 2021 সালে মিথ্যা ঘোষণায় আনা ব্রাহ্মা গরু কাস্টমস জব্দ করলেও আবারও ফিরে আসে ইমরানের হাতে। অবশেষে মোহাম্মদপুর থেকে উদ্ধার। গ্যাসের জন্য হাহাকার নিয়ে মুখ খুললেন জ্বালানি প্রতিমন্ত্রী। বললেন, বন্যার কারণে কিছু এলাকায় সঞ্চালন লাইনের সমস্যা, 15 জুলাই এর পর সরবরাহ স্বাভাবিক হওয়ার আশা। এবং ডিম বিক্রি চট্টগ্রামে, দাম নির্ধারণ হয় ঢাকায়। তেজগাঁওয়ের সমিতি থেকে SMS পাঠানো হয় আড়তদারদের, 2 ব্যবসায়ীকে ভোক্তা অধিকারের জরিমানা। জনপদের সময়ের সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। জাতীয় সংসদে চলমান অধিবেশনের সমাপনী বক্তব্য রাখছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরাসরি চলে যাচ্ছি সেখানে। সেখান থেকে তো আমরা অন্তত দেশকে ফিরিয়ে আনতে পেরেছি। এরপর আবার শুরু হলো অগ্নিসন্ত্রাস, মানুষ পুড়িয়ে মারা। এই বিএনপির গণতন্ত্র আর মানবাধিকার কথা শুনলে এটি জিজ্ঞেস করি যে আমি জানি না যারা মানবাধিকার সংস্থা তারা কি অন্ধ না কানা না কি আমি জানি না। যেভাবে অগ্নিসন্ত্রাস করে বাসের মধ্যে জ্যান্ত পুড়িয়ে মানুষ মারা, প্রায় 3800 মানুষকে হত্যা করেছে, গাড়ি পুড়িয়েছে, লঞ্চ পুড়িয়েছে, বাস পুড়িয়েছে, কি না করেছে। সেই 2013, 2014, 2015, বেশি দিন যাওয়া লাগবে না, 2023 সালে অক্টোবর, 28 অক্টোবর পুলিশ হত্যা থেকে শুরু করে কি না হত্যা করেছে, আগুন দিয়ে বিদ্যুৎ কেন্দ্র থেকে শুরু করে সব পুড়িয়েছে। সেই অবস্থার থেকে অন্তত একটু বলতে পারি যে 2009 ওই ধরনের সন্ত্রাসী জঙ্গিবাদী সব কিছু মোকাবেলা করেও বাংলাদেশটাকে কিন্তু আমরা অর্থনৈতিকভাবে এগিয়ে নিয়ে যাচ্ছি এই জন্য যে দেশের মানুষের ভাগ্যটা পরিবর্তন করবার জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্যটা একটাই, তো বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করা, বাংলাদেশের মানুষকে ক্ষুধা দারিদ্র্য থেকে মুক্তি দেওয়া। আমরা MDG সফলভাবে পালন করেছি, এখন আমাদের SDG আমরা বাস্তবায়ন করতে যাচ্ছি। SDG বাস্তবায়ন করতে গেলে একটা মানুষের, একটা পরিবারের আহার, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা সব ধরনের ব্যবস্থা করতে হয়। আমরা সেই ব্যবস্থা করেছি। ইতিমধ্যে আমরা অনেকগুলি কাজ করেছি, সামাজিক নিরাপত্তা 115টা। তার মধ্যে একটা বড় কাজ আমরা অনেকগুলি কাজের মধ্যে আজকে একটা বিষয় একটু বিস্তারিত বলতে চাই এবং দেখাতে চাই, কারণ আমি ঠিক করেছি একটা বিষয় নিয়ে অন্তত পার্লামেন্ট যখন বলবো আমরা এটা তুলে ধরবো যেন এটা দেশবাসী বিস্তারিতভাবে জানে। আশ্রয়ণ প্রকল্প 97 সালে যখন সরকারে আসি তখন ঘূর্ণিঝড় হয়েছিল, কারণ 91 সালের সেই ভয়াবহ ঘূর্ণিঝড়ের কথা মনে আছে। তখন রিলিফটা আমরা আগে যাই, আওয়ামী লীগ আগে যায়, তখন বিএনপি নেতারাও যায়নি। আর 97 সালে যখন ঘূর্ণিঝড় হলো আমি ছুটে গিয়েছিলাম সেন্ট মার্টিন দ্বীপে, সেখানে দেখেছি এবং সমস্ত জায়গাগুলো আমরা দেখি। মাননীয় স্পিকার, আমরা তখনই সিদ্ধান্ত নিই যে এদেশের মানুষের আমরা ঘর বাড়ি দেব। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব, তিনি তার লক্ষ্য কী ছিল? তিনি তো সবসময় একটা কথাই বলেছেন যে বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করাটাই তার লক্ষ্য। বাংলাদেশের মানুষ যেন উন্নত জীবন পায় সেটাই তিনি করতে চেয়েছেন। এবং স্বাধীনতার পর তিনি গিয়েছিলেন নোয়াখালী। এটা ছিল 72 সালের 20 ফেব্রুয়ারি। তিনি নোয়াখালী জেলার, তখন মহকুমা ছিল লক্ষ্মীপুর, এখন সেটা জেলা হয়ে গেছে, রামগতি উপজেলায় চরপুরাগাছা গ্রাম তিনি পরিদর্শনে যান। এখানে মাননীয় স্পিকার কিছু ছবিও আছে, আপনারা দেখেন। সেখানে তিনি ভূমিহীন গৃহহীনদের পুনর্বাসনের জন্য খাস জমি বিতরণ এবং তাদের বিনা পয়সা ঘর বাড়ি দেওয়া এবং অতিরিক্ত জমি যেন ভূমিহীন পায় সেই ব্যবস্থার উদ্যোগ তিনি নিয়ে এসেছিলেন। সে ভিত্তিটা তিনি তৈরি করে দিয়েছিলেন। এবং তিনি বলতেন, তার যে আমি সবসময় চাইতাম, তিনি বলতেন, আমি কোট করছি, যে আমার জীবনের একমাত্র কামনা বাংলাদেশের মানুষ যেন খাদ্য পায়, বস্ত্র পায়, বাসস্থান পায়, শিক্ষার সুযোগ পায় এবং উন্নত জীবনের অধিকারী হয়। আনকোট। জাতীয় সংসদে চলমান অধিবেশনে সভাপতি বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। প্রধানমন্ত্রীর বক্তব্য দেখতে এবং শুনতে চোখ রাখুন সময় টিভির ফেসবুক পেজে। চলে যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। নাটোর ও পটুয়াখালীতে বিএনপির বিক্ষোভ মিছিলে দুর্বৃত্তদের হামলায় আহত হয়েছেন অন্তত 12 জন। এই ঘটনায় আওয়ামী লীগকে দায়ী করেছেন বিএনপির নেতাকর্মীরা। যদিও অভিযোগ অস্বীকার করে ক্ষমতাসীন দলের নেতারা বলছেন উদ্দেশ্য প্রণোদিতভাবে দলকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে বিএনপি।
যখন বক্তব্য দিচ্ছেন সেই সময় আওয়ামী লীগের যুবলীগের সন্ত্রাসীরা কোয়েল সহ কোয়েলের সাথে আরো যারা সেই নেতৃবৃন্দরা আসে আমাদের সভাস্থলে ককটেল মেরেছে, গুলি করেছে। আমাদের জেলা আওয়ামী লীগে বা আওয়ামী লীগকে যে দোষারোপ করা হচ্ছে এটা একটা উদ্দেশ্য প্রণোদিত। এটা কখনোই জেলা আওয়ামী লীগের সম্পৃক্ত থাকার কোনো বিষয় না। জেলা আওয়ামী লীগ কখনোই সন্ত্রাসকে বিশ্বাস করে। উত্তেজনা বিরাজ করতেছে, আমরা উত্তেজনা নিরসন করি, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। এদিন যশোরে সমাবেশে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় ক্ষমতাসীন আওয়ামী লীগের তীব্র সমালোচনা করেন। সরকার পতনে ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দেন তিনি। মাফিয়াদের হাতে, এই মাফিয়াদের কারা সৃষ্টি করলো সাধারণ জানে না, এবং প্রশাসনের মধ্যে মাফিয়া। এছাড়া বৃষ্টি উপেক্ষা করে দেশের বিভিন্ন জেলায় মিছিল ও সমাবেশ করেছে বিএনপি ও তার সহযোগী সংগঠন। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। এদিকে আওয়ামী লীগ নেতারা বলছেন বিএনপির আন্দোলনের হাত ভেঙে গেছে, পরের কাঁধে ভর দিয়ে জয়ী হওয়া যায় না। দলের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা জেলা আওয়ামী লীগের আলোচনা সভায় অংশ নিয়ে নেতারা বলেন বিএনপি ৭১-এ পরাজিত শক্তির সঙ্গে হাত মিলিয়ে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে। চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি নিয়ে নতুন করে আন্দোলনের নামে বিএনপি ষড়যন্ত্র শুরু করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার ঢাকা জেলা আওয়ামী লীগের উদ্যোগে সাভারের হেমায়েতপুরে আলোচনা সভায় এ কথা বলেন তিনি। এরা বেগম খালেদা জিয়ার মুক্তি চায় না, এরা বেগম খালেদার জন্য আদালত চায় না। বিএনপি একটি অগণতান্ত্রিক দলে পরিণত হয়েছে দাবি করে সভায় আওয়ামী লীগ নেতারা বলেন ৭১-এর পরাজিত শক্তির সঙ্গে হাত মিলিয়ে তারা আবারও ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে। বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আন্দোলন করার জন্য মাঠ উত্তপ্ত করার মাধ্যমে আবার নতুন ষড়যন্ত্রে তারা মেতে উঠেছে। আদালত ছাড়া বেগম খালেদা জিয়ার আন্দোলনের মাধ্যমে মুক্তি সম্ভব নয়, কখনোই সম্ভব নয়। আগামী নির্বাচনের জন্য তৈরি হন। এই ছাড়া এই যে এখন যতগুলি আপনারা হুমকি ধমকি করতেছেন, আন্দোলন করবেন, সরকারকে ফেলে দিবেন, এটা কিন্তু সম্ভব নয়। প্রধান অতিথির বক্তব্যে দলের সাধারণ সম্পাদক বলেন পরের কাঁধে ভর দিয়ে জয়ী হওয়া যায় না, বিএনপির আন্দোলনের হাত ভেঙে গেছে। এই বছর না ওই বছর আন্দোলন জোয়ার আর আসে না, ভাঙ্গা হাট কোনোদিনও জমে না। বিএনপির হাট, আন্দোলনের হাট ভেঙে গেছে। বিএনপির শীর্ষ নেতাদের উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন দিনের পর দিন আন্দোলনে সফল না হয় আতঙ্কে নেতাকর্মীরা। রাজনীতিতে বিএনপিকে বেপরোয়া চালক হিসেবেও মন্তব্য করেন তিনি। বড় বড় নেতারা সবাই এখন আতঙ্কে আছে। আলোচনা সভায় ক্ষমতাসীন দলের নেতারা বলেন বেগম খালেদা জিয়ার মুক্তি চায় না বলেই বিএনপি আদালত অবমাননা করে। নিবিড় সাহা, সময় সংবাদ, ঢাকা। রক্ষা করার বাঁধই এখন ফেনীর হাজার হাজার পরিবারের করুণ দশার কারণ। বছর বছর মাটির বাঁধ ভেঙে ঢুকছে পানি, আর মেরামতের নামে অপচয় হচ্ছে কোটি কোটি টাকা। স্থায়ী বাঁধ নির্মাণে প্রতিবারই আশ্বাস দিয়ে উধাও হন জনপ্রতিনিধিরা, নির্বিকার পানি উন্নয়ন বোর্ডও। জুলহাস তালুকদারের ক্যামেরায় আতিয়া সজলের রিপোর্ট। নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে এখনো হুহু করে ঢুকছে পানি। রক্ষার বাঁধ এখন নিজেই রাক্ষস। চোখের নিমেষেই গ্রামের পর গ্রাম তলিয়ে যায়, পানিবন্দী হন হাজার হাজার মানুষ। পাখির চোখে ফুটে উঠেছে ফেনীর উত্তরের ২ উপজেলা ফুলগাজী ও পরশুরামের শত শত পরিবারের জলে ভেসে থাকার করুণ চিত্র। ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া এই ৩ নদী প্রতি বছর জনপদের লাখো পরিবারের জন্য এমন দুঃখ বয়ে নিয়ে আসে। অথচ এসব নদীর আগ্রাসন থেকে রক্ষায় ১৫০ কোটি টাকা ব্যয়ে ১২২ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ করা হয়েছে মাটি দিয়ে। সেই বাঁধ ভাঙার কারণে প্রতি বছর পড়তে হয় এমন বন্যার কবলে। পানি সরতেছে না, হানি উপরে উঠি দুর্গিয়াতে মুড়ি নদীর আট ভাঙি যেতেছে, রান্না বান্না ব্যাগ সব বন্ধ। বছর জুড়ে যদি এ ৩টি নদীর দুতীরের ঝোপঝাড় পরিষ্কার, ড্রেজিং করে গভীরতা ফেরানো, অপরিকল্পিতভাবে বালু উত্তোলন বন্ধ আর নদীর তীরবর্তী এলাকার বাঁধকে কমপক্ষে ১০০ মিটার দূরত্বে সরিয়ে নেওয়ার কাজটি করা হয়, তাহলে এমন পরিস্থিতি থেকে মুক্তি সম্ভব বলে মনে করছেন স্থানীয়রা। কন্ট্রাক্টরেরা রাস্তার পাশে মাটি তুলি রাস্তা বাঁধি ফেলে ওই যা গভীর করে, তখন বাঁধ ভাঙ্গি যায়। এটা মরফোলজিক্যাল কারণে এখানে আপনার বিশেষ করে ভাঙনটা এই জায়গাটা বেশি হয়।
এটা মানে প্রাকৃতিকগত কারণে আর কি, নদীর প্রস্থটা কম। মুহুরী ও কহুয়া নদীর এই তীরের ১২২ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পুরোটাই ঝুঁকিপূর্ণ। এরই মধ্যে ভেঙে গেছে প্রায় ২০০ মিটার বাঁধ। আতিয়ার সজল, সময় সংবাদ। সাদিক এগ্রোর সিন্ডিকেটের খবর। বহুল আলোচিত সাদিক এগ্রোর খামারে ব্রাহ্মা প্রজাতির ৬টি গরুর সন্ধান পেয়েছে দুদক, যেগুলো জালিয়াতির মাধ্যমে সাভারের কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামার থেকে সংগ্রহ করেছিল প্রতিষ্ঠানটি। গরুগুলো মোহাম্মদপুর থেকে জব্দ করা হয়। মোহাম্মদপুরের নবীনগর হাউজিং সাদিক এগ্রোর এই খামারটিতে বুধবার দুর্নীতি দমন কমিশন দুদক পেল ব্রাহ্মা প্রজাতির ৬ গরুর সন্ধান, যেগুলো সম্প্রতি কোরবানি ঈদের সময় দাম হাঁকা হয়েছিল প্রায় ৬ কোটি টাকা। ২০২১ সালে মিথ্যা ঘোষণা দিয়ে ১৮টি ব্রাহ্মা প্রজাতির গরু আমদানি করেছিল সাদিক এগ্রো, যেগুলো জব্দ করেছিল কাস্টম। লালন পালনের জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল সাভারের কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারকে। সেখান থেকে চলতি বছরের শুরুতে মাংস বিক্রির উদ্দেশ্যে নিলামে বিক্রি করা হয় গরুগুলো, যা জালিয়াতির মাধ্যমে হাতে আসে সাদিক এগ্রোরই। সোমবার সাভারের বলিয়াপুর খামারে অভিযান চালায় দুদক। সেখানে ৭টি ছোট মাঝারি গরুর সন্ধান পান তারা। একই দিন সন্ধ্যায় কামরাঙ্গীচরে অন্য একটি খামারে এই গরুগুলোর একটির সন্ধান পান দুদক। পরবর্তীতে যা সরিয়ে ফেলে সাদিক এগ্রো। তার অনুসন্ধান করতে করতেই বুধবার মিলল ৬টি গরুর খোঁজ। কেন্দ্রীয় গো প্রজনন খামার সাভার থেকে বেশ মাস ৩ আগে ওনারা হলো নিলাম করছিল। এগুলো ৩ মাস আগে জবাই করার কথা, কিন্তু জবাই না করে আজকে তার ফার্মে আমরা লাইভ পেয়েছি। এটা জবাই করার কথা ছিল, যেহেতু এটা জবাই হয়নি, যার জিম্মায় এটা আমরা দিয়েছিলাম উনি এক্ষেত্রে সঠিকভাবে দায়িত্ব পালন করেনি। এটা আমরা তাদেরকে সরবরাহ করেছিলাম বুক ভ্যালু অনুযায়ী। দুদক অনুসন্ধান শুরুর পর গরুগুলো সরিয়ে রাখা হয়েছিল দেশের বিভিন্ন খামারে, যা মঙ্গলবার আবারও আনা হয় মোহাম্মদপুরের এই খামারটিতে। ধরা পড়ে দুদকের জালে। দুর্নীতি ও জালিয়াতির সাথে তাদের জড়িত থাকার বড় প্রমাণ এখন দুর্নীতি দমন কমিশন দুদকের হাতে। এ জালিয়াতির সাথে আর যারা জড়িত তারা সহ সাদিক এগ্রোর কপালে এখন কি আছে, দুদক কি ব্যবস্থা নেয় তাদের বিরুদ্ধে, তাই এখন দেখার বিষয়। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। ১৫ জুলাইয়ের পর থেকে গ্যাস সংকট কমে আসবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সুনীল অর্থনীতি বিষয়ক এক আন্তর্জাতিক সম্মেলনের পার্শ্ব সেশনে আলোচনা শেষে গণমাধ্যমকে এ তথ্য জানান তিনি। একটা বড় অংশ হাতে রাখছি, পাওয়ার প্ল্যান্ট হঠাৎ করে বন্ধ হয়ে গেলে ওগুলিকে সার্ভ করব, বাট ওদিকে যদি সার্ভ করতে যাই আবার গ্যাস লাগবে, আবার এফএসআরিও নাই, যার কারণে একটু সমস্যার মধ্যে আমরা ছিলাম। বাট আমার মনে হয় যে আগামী ৫-৭ দিন ১০ দিনের মধ্যে এটা ঠিক হয়ে যাবে। 10টা বাড়ির জন্য 3 কিলোমিটার বড় লাইন নেওয়া হয়েছে। এখন ঝড় বাদলের দিন তার পড়ে যাচ্ছে, গাছ পড়ে যাচ্ছে, ডালা পড়ে যাচ্ছে, 2-4-5 ঘন্টা বন্ধ থাকতেছে। এরকমও জায়গা আছে 1 দিন 2 দিনও বন্ধ থাকে দুর্গম এরিয়াতে। বিক্রি হয় চট্টগ্রামে, অথচ দাম নির্ধারণ হয় ঢাকায়। প্রতিদিন সকালে তেজগাঁও ডিম সমিতি থেকে একটি SMS আসে আড়তদারদের কাছে, সেই অনুযায়ী বিক্রি হয়। চট্টগ্রামে ভোক্তার অভিযানে 2 ব্যবসায়ীকে 30,000 টাকা জরিমানা করা হয়। ঢাকার তেজগাঁও ডিম সমিতি আছে, ওখান থেকে সারা বাংলাদেশের জন্য একটা রেট নির্ধারণ করা হয়। সেই রেটটা আমরা সকালবেলা আমাদের প্রত্যেকটা পার্টি আমাদেরকে মেসেজ করে দেয় বা ফোনে জেনে দেয়। জানার পরবর্তীতে আমরা মালটা মার্কেটে বিক্রি করতেছি। কোম্পানি 9.5 টাকা রেট পাচ্ছে, 11 টাকা কেন মার্কেটে ডিম বিক্রি করছে? সেটার জন্য কে খাচ্ছে ওই টাকাগুলা? জরিমানা করাই এভাবে খেপলেন ডিমের আড়তদার। জানান উৎপাদনকারী প্রতিষ্ঠান থেকে কিনে একটি পক্ষ মাঝখানে হাতিয়ে নেয় টাকা, অথচ জরিমানা করা হচ্ছে তাদের। বুধবার সকালে চট্টগ্রাম নগরী পাহাড়তলী ডিমের বাজার তদারকি করতে আড়তে অভিযান শুরু করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আলামিন স্টোরে গিয়ে দেখা যায় প্রতি পিস ডিম বিক্রি হচ্ছে 10 টাকা 90 পয়সা, অথচ টাঙ্গাইলের মায়ের দোকান ডিমের আড়ত থেকে কেনা ভাউচারে নেই ডিমের দাম। পান ক্রয় ও বিক্রয় ভাউচারে গরমিল। মূলত পুরো বাজার নিয়ন্ত্রণ হয় সকালে ঢাকার তেজগাঁও থেকে আসা SMS এর মাধ্যমে, ফলে প্রতি পিস খুচরাতে বিক্রি হয় 13 থেকে 14 টাকায়। SMS এর মাধ্যমে তারা একটা রেট নিয়ে বিজনেস করত। এখন দেখা যাচ্ছে অভিনব পদ্ধতি অবলম্বন করছেন, মানে ক্রয় ভাউচারটা সংরক্ষণ করছেন, সেখানে ডিমের পরিমাণ উল্লেখ আছে কিন্তু পার ডিম কত টাকা প্রাইস সেটা উল্লেখ নেই। পরে অভিযান পরিচালনা করা হয় রহমানিয়া দরবার শরীফ নামে আরেকটি ডিমের আড়তে। সেখানেও ভাউচারে দর না থাকায় জরিমানা করা হয় 10,000 টাকা। আমার মধ্যে আমার ডিমের হিসাবের সাথে আমার রেটটা ছিল না, যার কারণে আমাকে জরিমানা করা হয়েছে। নগরীর আরও বেশ কয়েকটি ডিমের আড়তে অভিযান চালিয়ে সতর্ক করা হয়। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। এই ছিল জনপদের সময়।
রাতের সময়ে সঙ্গে থাকবেন সহকর্মী কামরুজ্জামান মামুন। রিচার্ড, আপনাকে ধন্যবাদ। রাতের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।